শুভেচ্ছা প্রিয় দর্শক, বিশ্বের যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে চ্যানেল আই দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি ইউসিবি টু দ্য পয়েন্টের আজকের আয়োজনে। সাথে আছি আমি সামান্তা ইসলাম। দর্শক, আজ ৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান গত ২৫ বছরে সর্বনিম্নে আছে এখন, এবং বাংলাদেশ এখন আরও ৩ ধাপ পিছিয়ে ১৫২তম স্থানে রয়েছে। ৫ই আগস্টের পর স্বাধীন একটি গণমাধ্যমের স্বপ্ন আমরা দেখেছিলাম, কিন্তু ৫ই আগস্টের পর আমাদের সেই স্বপ্ন কি আসলে পূরণ হয়েছে? গত ৫ই আগস্টের পর থেকে প্রথম আলো, ডেইলি স্টারের মতো শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে ভয়াবহ আগুন, কথায় কথায় এক্রিডিটেশন কার্ড বাতিল এবং অর্ধশত সাংবাদিককে কারাবন্দী করে রাখা হয়েছে। এবং এখন বিএনপি সরকার ক্ষমতায় আসার পর সাংবাদিকদের কি অবস্থা? তারা এখনো হামলার শিকার হচ্ছে। তাহলে গণমাধ্যম কি আসলে সবসময় পরাধীনই থেকে যায়, শুধু সরকার বদল হয়? এই প্রশ্নের উত্তর আজ আমরা খোঁজার চেষ্টা করব। আমাদের সাথে দুজন অতিথি আছেন আজ টু দ্য পয়েন্টের আয়োজনে। আছেন কামাল উদ্দিন সবুজ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক, বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস, স্বাগত জানাচ্ছি আপনাকে। আছেন আনিস আলমগীর, সিনিয়র সাংবাদিক, আপনাকেও স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ দুজনকে সময় দেওয়ার জন্য। আনিস আলমগীরের কাছে শুরুতেই যেতে চাই। আপনি অন্তর্বর্তী সরকারের আমলে কারাবাসে ছিলেন, এই নিয়ে আমরা অনেক কথা শুনেছি, বলেছি। তবে এখন গত ২ মাস ধরে বিএনপি সরকার যেমন দেশ চালাচ্ছে, গুণগতভাবে কেমন পরিবর্তন আপনি দেখতে পাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার এবং এই সরকারের আমলে? মিডিয়া না সব গণমাধ্যমের গণমাধ্যম আমি বলবো যে আগের থেকে একটু বেটার। আর কিন্তু গণমাধ্যম কর্মীদের সঙ্গে যে আচরণ করা বিষয়টা, বিশেষ করে জেলে আছে, মানে প্রায় আজকেও দেখলাম এটা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের রিপোর্ট অনুযায়ী ৪৯৬ জন সাংবাদিক এখনও জেলে আছে। সো তার মধ্যে শাহরিয়ার কবির, শওকত মাহমুদ, মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত, রূপা, শাকিল, এসব আরও অনেক অনেক। এবং আমি যাদেরকে দেখে এসেছি, আমি আরেকজনকে আমার সাথে জেল কেটেছে দেখছি, আজহার, আরেকজনের লিটন লিটন একটা যুগান্তরের কর্মী, আর আজহার তার নিজেরই একটা পত্রিকা ছিল। আরও অনেক সাংবাদিক জেলখানায় আছে, সবার সাথে পরিচয় ওভাবে হয়নি, বিভিন্ন ইয়েতে ছিল। তো আমি মনে করি যে সাংবাদিকদের ক্ষেত্রে যে গণমাধ্যমে যে স্বাধীনতার কথা বলছি, সেক্ষেত্রে সাংবাদিকদের যে ভুয়া মামলায় গ্রেপ্তার করে রেখেছে, সেটা একটা বড় ইস্যু। এবং অনেক সাংবাদিককে দেশ ত্যাগেও বাধা আছে, এবং এটা দেশ ত্যাগে বাধা আছে। অনেক সাংবাদিকের এখন যাচ্ছে না। আমি নিজেও জানি না, আমার যে মামলাটা হয়েছে, আমাকে যে 2টা মামলাতে গ্রেপ্তার দেখানো হয়েছিল, তো সেখানে এগুলোতে আমি জামিনে মুক্তি পেয়েছি। এখন যদি আবার মানে কোথাও বিদেশ যেতে হয় কোনো পারিবারিক কারণে, ব্যক্তিগত কারণে, তাহলে সেই জায়গায় প্রতিবন্ধকতা আছে। আজকেও দেখেছি একজন বাংলাদেশের একজন সিনিয়র সাংবাদিক মিঠু, ওকে নিয়ে আমি আপনাদের ইয়েতে অনলাইনে নিউজ দেখলাম যে তাকেও বিদেশ যেতে বাধা দেওয়া হচ্ছে। সো কালচারটা যদি আগেরটাই থেকে যায়, বাটপার ইউনুস যে শাসন করে গেছে গত 18 মাসে, সেটারই যদি এখানে আবার প্রতিফলন হয়, তাহলে সেটা একটা উদ্বেগজনক। কিন্তু একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে সন্তোষজনক, সেটা হচ্ছে যে মিডিয়ার লোকজন আগের থেকে স্বাধীনভাবে কথা বলতে পারছে, যেটা পত্রিকাগুলো আগের তুলনায় একটুখানি হয়তো পরিবর্তন এসেছে। পরিবর্তন তবে হয়েছে। আপনার ব্যাপারে যে অভিযোগগুলো ছিল যে সাংবাদিকতার দোহাই দিয়ে স্বৈরাচারকে সাহায্য করতে চাওয়া, সেই ব্যাপারে আপনি কি বলবেন? বুঝলাম না আমি। আপনার ব্যাপারে যে সুনির্দিষ্ট অভিযোগগুলো ছিল যখন আপনাকে কারাবন্দী করা হয়েছিল, সেই অভিযোগের ব্যাপারে আপনি কি বলবেন? এখন আমার সাংবাদিকরা বিরুদ্ধে অভিযোগ হচ্ছে এটা কি বলে, স্বৈরাচারের দোসর টাইপেরই তো? না না ওইরকম না। আমার বিরুদ্ধে হচ্ছে সন্ত্রাস বিরোধী মামলা। তো সন্ত্রাস করছি আমি সন্ত্রাসী। এবং আপনি মামলার কথা বলছেন, এখনো কিন্তু অনেক খুনের মামলায় অনেক অনেক সাংবাদিক জেলে আছে, সেটাই কিন্তু বলছি যে খুনের মামলাও আছে। সাংবাদিকদেরকে যে এভাবে জেলে নিয়ে, আসলে সাংবাদিকরা তো প্রত্যক্ষভাবে খুন করছে না, এটা আসলে কেন করা হচ্ছে? সাংবাদিকদেরকে দমিয়ে রাখার জন্য কিনা? এটা ইউনুস যেটা বলেছে, বারবার ওর কথাই বলতে হয়, ওর শাসন নিয়ে কথা বলতে হয়। অনেকে বলেন যে আপনি শুধু ইউনুসের কথা বলেন কেন, অন্য কথা। কিন্তু ইমিডিয়েট পাস্ট সরকার যেহেতু সে ছিল, তাহলে তারই আলোচনা করতে হবে। সেই জন্য বলছি যে নির্বিচারে মানে হাজার খানেক সাংবাদিককে জেলে মামলা দিয়েছে এবং হাজার খানেক লোকজনকে হয়রানি করেছে।
এই হয়রানির মধ্যে সবচেয়ে বেশি চোখে পড়েছে ওইটাই আপনি যেটা বললেন, হত্যা মামলা দেওয়া। একজন সাংবাদিক কোথায় হত্যা মামলা হত্যা করতে পারে অন্যজনকে, এবং এটা তো অবিশ্বাস্য ঘটনা। অনেককে মামলা দিয়েছে, যারা ঢাকা শহরে থাকে তাদেরকে রংপুরে মামলা দিয়েছে। আবার ঢাকা শহরে কর্মরত সাংবাদিক, সে তার অফিস করছে, ডিউটি করছে, তাকে মিরপুর বা অন্য কোনো এক জায়গায় একটা হত্যা মামলায় ঢুকিয়ে দিয়েছে। এই যে কালচারগুলো তৈরি করে গেছিলো, এটা তো ইউনুস করে গেছিলো, আসিফ নজরুল করেছে। এখন অনেকে বলে যে না, ইউনুসকে দায়ী করেন কেন, এটা তো মন্ত্রী তো ছিল আসিফ নজরুল। তো শেখ হাসিনার মন্ত্রীরা তো সবই ছিল, তো তার সব কাজের জন্য তো শেখ হাসিনাকে দায়ী করে। তো ইউনুসকে দায়ী না করে আমরা কাকে দায়ী করব? তো সে এই কালচারগুলো তৈরি করে গেছে, ভুয়া মামলা কালচারটা তৈরি করে গেছে। আমি কিছুক্ষণ আগেও জেলখানার একটা চিঠি পেয়েছি, একজন সাংবাদিক, সেও সে বলেছে যে তাদেরকে কিভাবে নির্যাতন করা হচ্ছে এখন। সেটা হচ্ছে যে মামলা থেকে যখনই জামিন নিচ্ছে, তখন আরেকটা আরেকটা মামলা মামলা দিয়ে হচ্ছে। দিচ্ছে, এবং এটা শোন অ্যারেস্ট দেখাচ্ছে। শোন অ্যারেস্ট দেখানো, এইখানে কিন্তু সরকারের হাইকোর্টের একটা এই ধরনের একটা রায় আছে, 2004 সালের একটা রায় আছে, যেটাতে হাইকোর্টের ওই রায়তে বলা হয়েছে যে, মানে আদেশে বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি 2 মাস জেলে অবস্থান করে, তাকে অন্য একটা অজ্ঞাতনামা মামলায় আসামি হিসেবে দেখানো যাবে না। কিন্তু এটা ভায়োলেট করে 7-8টা পর্যন্ত মামলা দেওয়া হচ্ছে, এবং এই মামলাগুলোতে এবং শেষ মুহূর্তে এসে এই হয়রানির শিকার হচ্ছে। আজকে যুগান্তরের একটা রিপোর্ট করেছে যে ঘাটে ঘাটে পয়সা দিতে হয় এই শোন অ্যারেস্ট মামলার। এটাতে যে এটা আপনার পুলিশ কাছে একটা, আবারও আসবো এই ব্যাপারটা আপনি নিয়ে। আসেন আমি শেষ করে দিই। পুলিশ একটা বাণিজ্য হিসেবে নিয়েছে এটা। আপনি মুক্তি পেতে যাচ্ছেন, আজকে আপনার জামিননামা গেল জেলখানায়, তখন 14টা এজেন্সিকে দিচ্ছে, 12টা এজেন্সিকে দিচ্ছে। এখন 12টা কমিয়ে এখন নাকি 3টা করেছে, তার মধ্যে পুলিশ একটা রয়ে গেছে। পুলিশ যখন খুঁজে আপনি কোন এলাকার, আপনি যে এলাকার সেই এলাকার ওসি বা ঊর্ধ্বতন আরও কর্মকর্তা যারা আছে, তারা আপনার কাছে কন্ট্যাক্ট করে যে টাকার জন্য। আপনি যদি টাকা না দেন, তখন আপনাকে একটা অজ্ঞাতনামা মামলা এখানে করে দিচ্ছে, যেটাতে আপনি ছিলেন না, আপনার কোনো জানেন না, সম্পর্কই নাই। সো মামলা বাণিজ্যটা এইভাবে হয়ে গেছে এটা, এবং সাংবাদিকদের ক্ষেত্রেও এটা প্রচলিত হয়ে গেছে। যে এই কালচার থেকে যদি আমরা বের হতে না পারি, তাহলে আপনি যেটা বললেন যে ইউনুসের অপশাসনের সাথে এটার আর কোনো পার্থক্য থাকছে না। আমরা বারবার বলছি যে এই বর্তমান সরকারের শাসন যেন ইউনুসের এক্সটেনশন না হয়। জি, কামাল উদ্দিন সবুজ, আমরা এই যে সূচকে 152তম স্থানে নেমে গেছে এই নিয়ে কথা বলছেন। আপনি দীর্ঘকাল ধরে সাংবাদিক ইউনিয়নের নেতৃত্ব দিয়েছেন, এখন আপনি বাসসের প্রধান। এই সূচকের ধারাবাহিক পতনকে আপনি কিভাবে ব্যাখ্যা করছেন? আপনার কাছে কি মনে হয়, কারণ কি এটার পেছনে? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে যে সূচকের কথা বলছেন যে নিচে নেমে গেছে, এটা 180টা দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 152। এটা 25-এর 2025-এর হিসাবটা আর কি। তা আপনারা যেই আলোচনাটা করছিলেন যে গত ইন্টারিম গভর্নমেন্টের সঙ্গে এই গভর্নমেন্ট যেটা 2.5 মাসে বয়সী, এই যে কম্পারিজনটা, এটা মনে হয় কনটেক্সটে সঠিক না। এটা এটা আমার মনে হয় এই পরিমাণ কম্পারিজন করার মতো সময় এখনও এই গভর্নমেন্ট পায় নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যদি ইন্টারিম গভর্নমেন্টের আগে যান, আপনি ওই লেগেসিটা যদি দেখেন, দ্যাট ইজ ভয়াবহ ছিল। তখন তো একটা একদলীয় একটা মিডিয়াতে তো পরিণত হয়েছিল। আমরা নিজেরাই তো এটার বিরুদ্ধে সংগ্রাম করেছি। হেন কোনো কালাকানুন নেই তখন করা হয়নি, সেগুলো অনেকগুলো এখনও রয়ে গেছে। এখন কথা হচ্ছে যে তখন যে আপনার কতজন সাংবাদিক মারা গেছে, কতজন নির্যাতিত হয়েছে, লেখকরা আপনার পুলিশ কাস্টডিতে মারা গেছে, এটা তো অনেক দিনের কথা নয়, অতীত মানে কিছুদিন আগের কথা। আমার কথা হচ্ছে ভয়ের যে সংস্কৃতি, এটা তো ওনারাই চালু করে গেছেন। এরপরে যখন সাংবাদিকরা যখন মানে একেবারে টোটালি ডিভাইডেড, একদম একদল সাংবাদিকের টোটালি একটা মানে স্বৈর শাসনের সঙ্গে একবারে একাত্ম হয়ে গিয়েছিল। আপনারা জানেন যে তখন যে প্রধানমন্ত্রীর যে প্রেস কনফারেন্সগুলি হতো, সিলেক্টেড কয়েকজন সাংবাদিক ছাড়া তখন ওখানে কেউ যেতেই পারতেন না। আজকে আমি মানে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, মতিউর রহমান চৌধুরী সাহেব মানব জমিনের, উনি বলছিলেন, উনি নিজেও দুঃখ প্রকাশ করছিলেন, বলছিলেন যে আমি বাংলাদেশের দীর্ঘদিন ধরে সাংবাদিক, আমি কখনো গত 15-16 ওই আমলের 16 বছর আমি কখনো প্রধানমন্ত্রীর কোনো একটা প্রেস কনফারেন্সে দাওয়াত পাই নাই একটা প্রশ্ন করার জন্য। কথাটা হচ্ছে যে এত সহজে ওটা যদি ভুলে যায়, তাহলে এখনকার যে এই গত 2 বছরের বিশ্লেষণটা সঠিক হবে না। এরপরে একটা ইন্ডিয়ান গভর্নমেন্ট আসলো, ফাইন। ওই সময় কতগুলি ঘটনা ঘটেছে যেটা আমার সহালোচক মানে উত্থাপন করেছে। কয়েকজন অনেক কিছু সাংবাদিক তাদের
গ্রেপ্তার করা হয়েছে, তারা এখনো জেলে আছে এবং তাদেরকে হত্যা মামলার আসামি করা হয়েছে। এখন কথা হচ্ছে যে অলরেডি এই কথা আজকে আমি একটা অনুষ্ঠানে গিয়েছিলাম সকালবেলা, এই সরকারের আমলে এই কথাটা কিন্তু উঠেছে এবং কিছুদিন আগে নওয়াবের একটা প্রতিনিধি দল প্রাইম মিনিস্টারের সঙ্গে দেখা করেছে, সেখানের কন্টেন্ট আপনারা জানেন। সেখানে এই নিয়ে আলোচনা হয়েছে, তারা এই প্রশ্নটা উত্থাপন করেছে, তখন বলেছে যে হ্যাঁ, যদি তারা হত্যা মামলার আসামি যেটা বলা হচ্ছে তারা অন্য কোনো মানে অন্য কিছু অন্যায় করেছে কিনা সেটা দেখার থাকতে পারে, হত্যাটা তাহলে লিস্ট দেওয়ার কথা বলা হয়েছে, এগুলো নিয়ে আলোচনা হচ্ছে সরকারের, আমার মনে হচ্ছে টেক আপ করেছে। এবং আজকে আমি একটা সকালবেলা অনুষ্ঠানে ছিলাম, সেখানেও এই প্রশ্নটা উত্থাপিত হয়েছিল এবং সেখানে তথ্য এবং সম্প্রচার মন্ত্রী জনাব জহিরুদ্দিন স্বপন সাহেব বললেন যে এটা উনি নিজেও দ্বিমত করেন যে যেসব নির্দোষ সাংবাদিক যদি জেলে থাকে বিনা অপরাধে, সেটা ওনারা সমর্থন করেন না। এবং বর্তমান সরকার যে তারেক রহমান সাহেবের নেতৃত্বে যে এটার বয়স মাত্র 2.5 মাস হয়েছে, ওনাদের নির্বাচনী প্রতি এবং ওনারা নওয়াবের সঙ্গে যে মানে মিটিং করেছে, সেখানে ওনারা বলেছেন যে আমরা সাংবাদিকরা কোনো ধরনের মানে অত্যাচার নিপীড়নের মানে আপনার মানে শিকার হবেন এমন কোনো কর্মকাণ্ড তারা করবেন না। এবং জেলে আছেন তাদেরকে খতিয়ে দেখছে কিনা যে মামলা আসতেছি, কথাটা শেষ করি নেই। কাজেই তারা মাত্র এখন তাদেরকে এখনো সময় দিতে হবে, তারা এই কাজটা করছে কিনা এখনো কিন্তু বলার সময় আসে নাই। কারণ গত 2.5 মাসে এমন কিছু করছে বলে আমার কাছে মনে হয় নাই যে কথা তাদেরকে আগের রেজিমের সঙ্গে কম্পেয়ার করা যাবে। এটাকে আপনার সময় দিয়ে যদি তারা এই ধরনের কর্মকাণ্ড করে তখন আপনি কম্পেয়ার করতে পারবেন। কিন্তু তারা এটাও বলেছে, সেটা তারা রিভিউ বলে না, তারা বলছে এটা তারা খতিয়ে দেখবে, এটা টেক আপ করেছে বলে মনে হচ্ছে। কিন্তু এটা তো একটা প্রক্রিয়া আছে যেটা আইনের এর মধ্যে পড়ে গেছে। তারাও চান না যে আনিস আলমগীর সাহেব নিজেও কিন্তু জেলে ছিলেন, উনি কিন্তু কখন বেরিয়েছেন এই সরকার আমলে নিশ্চয়ই এখানে ইন্টারভেনশন হয়েছে। তো এটা তো আমরা অ্যাপ্রিশিয়েট করতে হবে। আমাদের কথা হচ্ছে যে আমরা চাইবো যে এখানে আমাদের সাংবাদিকদের মধ্যে পথ আছে, কিন্তু এটা কিন্তু আপনি অস্বীকার করতে পারবো না। কিন্তু এটার অর্থ এই না যে আনিস আলমগীর সাহেব আমার মতের সঙ্গে মিল না হলে যে ওনাকে আমাকে জেলে পুড়িয়ে দিতে হবে, এটা আমিও বিশ্বাস করি না। যেহেতু আমি একজন গণমাধ্যমের স্বাধীনতা বিশ্বাস করি, উনিও নিশ্চয়ই এটা বিশ্বাস করবেন না। কাজেই এই সরকার যে উদ্যোগটা নিয়েছে আমি মনে করছি, আমার মনে হয় আমাদের এটা দেখা দরকার এবং আমার মনে একটা উদ্যোগ নেওয়া হয়েছে। এবং আমি এটাও শুনেছি কিছুদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী লিস্টও চেয়েছেন বলে আমি জানি যে কারা কারা এটার মধ্যে, যেহেতু তারা একটা আইনি এর মধ্যে পড়ে গেছে, এটা একটা কোর্টের জুরিডিকশনে পড়ে গেছে, তাহলে এটাকে সরকার নিশ্চয়ই এটা ফেসিলিটেট করবে, তাহলে এটা আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে এটাকে বের করে আনতে হবে। ওনারা যদি হত্যা মামলার আসামি যেটা আপনার আলোচনা হচ্ছে তারা আসলে হত্যা করে নাই, মেবি তারা হত্যা করে নাই, সাংবাদিকরা তো হত্যার সঙ্গে জড়িত থাকার কথা না নর্মালি, অন্য কোনো অন্যায় করেছে কিনা যেটা আজকে আপনার তথ্যমন্ত্রী বলছিলেন বা অন্য বক্তারা বলছিলেন, সেটা খতিয়ে দেখতে পারে না, তাদের অন্য অন্যায় তো থাকতে পারে। কারণ তারা বলছেন যে কেউ আইনের ঊর্ধ্বে নয়, সেটা ঠিক আছে। আমি যে কিন্তু আরএফএস বলছে যে বাসস বা বিটিভির কোনো সম্পাদকীয় স্বাধীনতা নেই, সরকারি প্রচার যন্ত্র হিসেবে কাজ করে। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এর সূচকে বাসস বা বিটিভির কোনো সম্পাদকীয় স্বাধীনতাও নেই, তারা সরকারের হয়ে কাজ করে বা সরকারের হয়েই কথা বলে। এখন এই সরকারের আমলে এই অবস্থাটা কতটুকু আপনি যেহেতু বলতেছেন, এটা কিন্তু অতীতে অনেকটা তাই দেখা গেছে এবং একেবারেই কিন্তু আমি মাত্র জয়েন করেছি 20-22 দিন হয়েছে মাত্র, কিন্তু আমি চেষ্টা করছি যে এটা একটা রাষ্ট্রায়ত্ত সংস্থা, কেমন এটা জনগণের অর্থে পরিচালিত হয়। আমি তো অনেক রিপোর্ট দিই এখানে, আপনারা খেয়াল করে থাকবেন, আমি জানি না আপনারা খেয়াল করেন কিনা। আমি এটাকে রিঅর্গানাইজ করি, এটাকে সত্যিকারের অর্থে রাষ্ট্রায়ত্ত একটা সংস্থায় বা একটা মানে মিডিয়া আউটলেট হিসেবে আমার যতটুকু সাধ্য, আমার যতটুকু অ্যাবিলিটি আমি চেষ্টা করব প্রফেশনালি রান করার জন্য। কিন্তু আপনি দেখেন বিএসএস যদি কোনো নিউজ আটকে দেয়, যে কোনো মনে করেন, এটা কিন্তু আপনার মনে করার কোনো কারণ নেই যে এটা আর কেউ জানবে না। কারণ বাংলাদেশটা পৃথিবীতে এখন মিডিয়া এত ওপেন, এত এক্সপোজড হয়ে গেছে, আপনি ইচ্ছা করলে কোনো কিছু আটকাতে পারবেন না। সো এখানে যেহেতু এটা একটা সরকারের এখানে একটা তথ্য মন্ত্রণালয়ের একটা অধীনে একটা মানে ন্যাশনাল নিউজ এজেন্সি, এটার কিছু গাইডলাইন আছে, এটা একটা সার্ভিস রুল আছে, এটার কিছু আইনও আছে। তো সেই আইনগুলির কিছু জিনিস আমাদের মানতে হয়, কিন্তু এটার মধ্যে এমন কোনো কিছু লেখা নাই
সেখানে আমি জানি না, আমার জানা মতে যে এটা বলে নাই যে বিরোধী দল আজকে যারা এই বিরোধী দল আজকে কোনো একটা সভা সমিতি করলে সেটা দেওয়া যাবে না, এটা করা যায় না, এবং এটা এরকম ঘটনা ঘটেও নাই। আপনাদের পার্লামেন্টে আপনারা জানি না যে আমাদের রিপোর্টিংগুলি যদি দেখেন, ওখানে যে সরকারি দল এবং বিরোধী দল যারাই আছে, যারাই আমরা সমভাবে এটা কভার করছি। অন্যান্য কিছু আমরা তাইভাবে জি, আমরা একটু আনিস আলমগীরের কাছে যাই। এই যে আসলে বাসর বা ভিটিভির কোনো সম্পাদকীয় স্বাধীনতা নেই, এই কথাটি আসলে এটা সরি, এটা আমি আপনাকে বলবো, আমি জয়েন করব, আমি এরকম কোনো স্বাধীনতা এখন না, তো আমি আমরা আপনার প্রত্যাশা করি সেটি না হোক, কিন্তু আনিস আপনার আলমগীর আমরা কিন্তু ছোটবেলা থেকে ভিটিভিকে এমনই দেখে আসছি যে যেটা হচ্ছে সেটা ছাড়া তারা অন্য কোনো নিউজ প্রচার করছে। এখন যে গাইডলাইনের কথা আসলে কামালউদ্দিন সবুজ বললেন, কি কি রেস্ট্রিকশনস বা গাইডলাইন থাকে যেটার জন্য আসলে অন্য কিছু দেখানো যায় না, বা খুব ইম্পর্টেন্ট যখন কোনো কিছু চলছে তখন ভিটিভিতে আমরা দেখতে পাচ্ছি অন্য চিত্র? আমি তো সরকারি প্রতিষ্ঠানে চাকরি করি না, আমি জানি না যে তারা কোন সীমাবদ্ধতার জন্য এটা করতে পারে না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যায় বিরোধী দলের কোনো নিউজ তারা ওইভাবে দেয় না, তারপরে কোনো গোলযোগের সংবাদ দেয় না, এটার সরকারি সীমাবদ্ধতা থাকতেই পারে। কিন্তু তার থেকে বড় কথা যে ইউনূস সরকার একটা কমিশন করেছিল যে এই মিডিয়াগুলোকে, সরকারি মিডিয়াগুলোকে নিয়ে একটা গাইডলাইন ছিল যে তাদেরকে একটা আমব্রেলায় আনার একটা চিন্তা ছিল। বিএসএস, বিটিভি, পিআইবি, পিআইডি সবগুলোকে একসঙ্গে করে সেটা মানে একটা ভাবতে পারে, কারণ সরকারের তো নির্দিষ্ট মিডিয়া থাকা অস্বাভাবিক, মানে এটা অন্যায় কিছু না, সরকারের নিজস্ব মত যাবে, কারণ আপনি বেসরকারি মিডিয়াতে অনেক খবর আমরা আবার পাই না, কারণ তারা তাদের প্রয়োজন মনে করে না সেগুলোকে। সো ওই সময়ের জন্য সরকারের ওই তথ্যটা জনগণের কাছে পাওয়ার জন্য সরকারি মিডিয়া কিন্তু খুব জরুরি হয়ে যায়। আমি দেখেছি, আমি তো জেলে থাকা অবস্থায় বিটিভি দেখতাম, আর তো কোনো কিছু দেখার সুযোগ ছিল না। সো ওইখানে দেখেছি কিছু কিছু আইটেম তারা এমনগুলো করে যেটা অন্য কেউ করবে না। সো সরকার তার স্বার্থে হয়তো এগুলো দেয়, তবে আমি মনে করি যে মন্ত্রীদের দৈনন্দিন কার্যক্রম যেভাবে যায় এটা কমিয়ে এটা নিউজ মেরিট অনুযায়ী যাওয়া উচিত, তাতে করে আরও বেটার হবে। আর সবচেয়ে যেটা আগে আমি বলেছি, ইউনূস সরকার যেটা করে গেছে এটা একই আমরেলায় আনা যায় কিনা, তাহলে এটা ভাবতে হবে, তাহলে এটা ম্যানপাওয়ারও কমবে, জনবল যেমন কমবে তেমনি খরচও কমবে, এবং একটা গাইডলাইনে চলবে। এবং আরেকটি বিষয় যদি যেতে চাই, মবের যে সূত্রপাতটা আসলে হয়েছে এটি কিন্তু চলছে, এবং এটি বন্ধ করে দেয়া বা এখানে মব কোথা থেকে আসলো? আমরা যে সাংবাদিককে আপনি বলছেন যে মিথ্যা মামলা দিয়ে দেয়া, বা রাস্তাঘাটে যেভাবে সাংবাদিককে পেটানো হচ্ছে, কিছুদিন আগেও কিন্তু ছাত্র দলের হাতে এমন একটি ঘটনার শিকার হয়েছে সাংবাদিকরা, 16 জন সাংবাদিক, সাংবাদিকদের উপর মবগিরি করা। হ্যাঁ, এবং পুরো দেশে আসলে যেই মব, না, শুধু সাংবাদিকদের পুরো উপর দেশে না। মব কালচার যেটা ছিল, ইউনূস যেটা চাষ করে গেছে, জি। সেটা এখন কমেছে, বরং ওরা এখন মবের শিকার। যারা মব মাস্টার ছিল তাদেরকে পিটাচ্ছে এখন অন্যেরা, তাদের এখন উপলব্ধি হচ্ছে যে মব জিনিসটা আসলে আমি ভালো যে না। বিষয়টাতে আসতে চাচ্ছি, এই যে আমরা ফেসবুকে একটি পোস্ট দেখে গিয়ে ঝাঁপিয়ে পড়ছি, বা আপনি যে মবের শিকারের কথা বলছেন সেটিরও কিন্তু সূত্রপাত ওই দিন ফেসবুকেই হয়েছে। ফেসবুকের উপর ভরসা করে এত মব সৃষ্টির কারণ কি? আসলে মূলধারার গণমাধ্যমগুলোর কি একটু পিছিয়ে আছে কিনা, বা মূলধারার গণমাধ্যম মানুষ এতটা দেখছে না কেন, বিশ্বাস করছে না কেন? মূলধারার গণমাধ্যম বিশ্বাস করছে না কারণ মূলধারার গণমাধ্যম নিজেও ভুয়া খবর ছাপে, অনেক সময় ভুয়া খবর দিচ্ছে, তাদের ওই ধরনের রেসপন্সিবিলিটি তারা করছে না, মানছে না। তাদের এটার আরও কারণ হচ্ছে যে তারা সোশ্যাল মিডিয়া যে ট্রেন্ডে চলে তারা সেটাকে ধরতে চাচ্ছে, সোশ্যাল মিডিয়ার সাথে তারা প্রতিযোগিতায় যাচ্ছে, অথচ সেটা করা উচিত না তাদের। তারা সোশ্যাল মিডিয়ার চটুল যেভাবে উপস্থাপনা, যেভাবে চটুল নিউজ আকর্ষণ করা, ভুয়া খবর দেওয়া, তারা সেটার খপ্পরে পড়ে গেছে। তারা সেটা থেকে যত দ্রুত পরিবর্তন আনবে নিজেদেরকে, তখন কিন্তু একটা মানুষ বিশ্বাস করবে যে না, সোশ্যাল মিডিয়ার নিউজ এটাকে আমি অত বিশ্বাস করতে পারি না, আমি মেইন স্ট্রিম নিউজ কী আছে সেখানে যাব। এখন দেখা যাচ্ছে যে মেইন স্ট্রিম নিজেই গুজব ছড়াচ্ছে, তো সে জায়গায় মানুষ বিভ্রান্ত হয় আসলে কে, কারণ সোশ্যাল মিডিয়ার যে ক্যারেক্টার সেটা মেইন স্ট্রিম মিডিয়া নিয়ে যাচ্ছে, তারা ভিউ বাণিজ্যের জন্য এই বাণিজ্যের ইয়েতে পড়ে তারা নিজেদের চরিত্র নষ্ট করছে, এই যে মেইন স্ট্রিম মিডিয়ার যে চরিত্র সেটা নষ্ট হয়ে যাচ্ছে।
আমরা কামালউদ্দিন সবুজের কাছে আরো একটু শুনবো। আমরা দেখতে পাই যে বেসরকারি যে মূলধারার গণমাধ্যমগুলো আছে বা বিভিন্ন মিডিয়া সব কিছুরই কিন্তু একটা গ্রুপের আন্ডারে বা সেই মালিক আসলে সেটিকে নিয়ন্ত্রণ করে। এই যে কর্পোরেটদের হাতে বা বিভিন্ন ধনী ব্যক্তিদের হাতে এই মিডিয়ার মালিকানাগুলো চলে যায়, সেখানে সরকারি মিডিয়া ছাড়াও বেসরকারি গণমাধ্যমগুলো কতটুকু স্বাধীন থাকতে পারে? হ্যাঁ, আমি চাইছিলাম যে আপনি এই প্রশ্নটা আমাকে করেন, এই জন্যই, কারণ একটু আগে আমি বিএসএস এর কথা বলছিলাম। আমি এখন বিএসএস এ জয়েন করেছি বলে, এর আগে আমি একটা প্রাইভেট অর্গানাইজেশনের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলাম 1.5 বছর। বিএসএস এ আমি গত 15-20 দিনে আমি এখনও আমি অনেক স্পেশাল রিপোর্টস আমি করছি, এবং আমি কি টোটাল ইয়ারটাই চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করি। ইট টেক্স টাইম, না, এবার সময় দিতে হবে আমাকে। আমি আর নর্মালি যেসব ইভেন্ট এগুলো তো যাই, ধরুন প্রাইম মিনিস্টার, এটা সবাই করে। কিন্তু দেখেন, এক সময় আপনাদের সাহেবের মনে থাকতে পারে, আমরা যখন বিএসএস খুবই একটা ভাইটাল অর্গানাইজেশন ছিল, সরকারি ছিল। বিএসএস এর নিউজের জন্য সবাই বসে থাকতো। এটা কতগুলি নিউজ থাকতো অন্যরা দিতে পারছে না, এটা এবং সঠিকভাবে যাইতো, এবং এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস রাষ্ট্রের জন্য এবং মানুষের জন্য। কিন্তু এমনও হতে পারে যে রেসপন্সিবিলিটিটা সরকারি মিডিয়ার উপর ছেড়ে দিচ্ছে, না, ওগুলা অনেক সঠিকও ছিল, এবং এটা অন্যরা ব্যবহারও করতো না, বিএসএসটা ব্যবহার করতো, প্রাইভেট এটা করতো। এই কারণে তাদের সেই ক্রেডিবিলিটিটা ছিল। এখন হয়তো এর পরবর্তী পর্যায়ে এটার ক্রেডিবিলিটি কিছুটা নষ্ট হয় নাই, আমি সেটা বলবো না। এটা করেছে আমাদের রাজনীতিবিদরাই করেছে বিভিন্ন সময়। তো আমরা চাইবো যে এটাকে আপনি দেখেন, রাষ্ট্রায়ত্ত সংস্থা এরকম ইন্ডিয়াতে কিন্তু আছে, তুরস্কে আছে, মালয়েশিয়াতে আছে, অন্যান্য অনেক দেশে আছে। কোয়ালিটি দেখেন আপনি। আমার কথাটা হচ্ছে যে, আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন, আপনি দেখেন, যিনি আমার সহালোচক কিছুটা বলছিলেন, প্রায় আপনি সরকারি প্রতিষ্ঠানের কথা বলছেন। সরকারি প্রতিষ্ঠান তো একটা আছে, মানে যদি বিএসএস, আর ইলেকট্রনিক মিডিয়া আছে হলো বিটিভি, কেমন, এর বাইরে সব তো আপনার বেসরকারি। এই যে বেসরকারি প্রতিষ্ঠানের মালিক যারা, আমি কারো প্রতি কোনো অভিযোগ করছি না, তারা আপনারা দেখবেন, তারা বেসিক্যালি হচ্ছে এখন যাদের হাতে মিডিয়া, তারা কর্পোরেট হাউসের মালিক, তাদের বিজনেস ইন্টারেস্ট আছে, তাদের কর্পোরেট ইন্টারেস্ট আছে, তাদের রাজনৈতিক ইন্টারেস্টও থাকতে পারে, আছে। তারা তাদের ওই মিডিয়াকে তাদের যেই এজেন্ডাগুলি আছে, তাদের যে ইন্টারেস্ট, সেই কাজে কিন্তু ব্যবহার করতো কম বেশি। আমরা যদি নির্মল করতো, আমি এখনো করছে, তাহলে কি সেই মিডিয়া জনগণ বা পাঠক পড়ে কি তাহলে বাংলাদেশের সঠিক চিত্রটা খুঁজে পাচ্ছে? আমি তো মনে করি পাচ্ছে না। তাহলে সেই জায়গার মধ্যে তাহলে তাদের ব্যাপারেও তো আমাদেরকে বলতে হবে যে তারাও তো মানুষকে বঞ্চিত করছে, তারাও তো পাঠককে বঞ্চিত করছে। এর মধ্যে দেখেন চলে আসছে সোশ্যাল মিডিয়া কিন্তু বাংলাদেশে না, সারা পৃথিবীতে স্বাধীন গণমাধ্যমের কথা যে আমরা বলি, যেটা আলোচনা করছি, একটা অত্যন্ত বড় ধরনের একটা চ্যালেঞ্জ এখন সোশ্যাল মিডিয়া, যেখানে আমরা বারবার যেখানে অনেক গুজব ছড়ানো হয়, একজনকে ডিফেম করার জন্য নানা ধরনের কন্টেন্ট তৈরি করা, এআই দিয়া করা হয়। আপনি যতক্ষণে এটা করে ফেলছেন, এটাকে কারেক্ট করতে করতে অলরেডি ড্যামেজ হয়ে গেছে, ওইটা আপনি আর কাভার করতে পারবেন। এটা তো একটা ভয়ঙ্কর ব্যাপার। এবং ট্রেডিশনাল মিডিয়ার এখানে একটা ভূমিকা থাকা উচিত, যে মানুষকে, রিডারদেরকে বোঝানো উচিত যে আপনারা চেষ্টা করেন। আমাদের তো দুর্ভাগ্যজনক হলো সত্য, গত 16-17 বছরে আমরা তো ট্রেডিশনাল মিডিয়ার উপর বাংলাদেশের পাঠকদের আস্থা হারিয়ে ফেলেছিল। সেই আস্থাটা রেস্টোর করতে হবে, যে আপনারা ট্রেডিশনাল মিডিয়ার উপর আস্থাটা রাখেন, এবং সেই ট্রেডিশনাল মিডিয়ার উপর আস্থাটা রাখতে হলে আমাদেরকে সেই দায়িত্বটা সঠিকভাবে পালন করতে হবে, আমরাও যাতে সঠিকভাবে জিনিসগুলো দেই। সেটাই বলছি আমি তাহলে হবে কি, সোশ্যাল মিডিয়ার এটা কমে যাবে। তখন মানুষ, এখন তো ফ্যাক্ট চেকিংয়ের ব্যাপারটা আপনারা জানেন, তখন মানুষ ওই জায়গা থেকে সঠিক তথ্য জানার জন্য ট্রেডিশনাল মিডিয়ার কাছে আবার কিন্তু ফিরে আসবে। তো সেই জায়গায় একটা বড় দায়িত্ব আছে এখানে। আমি একটা বারবারই বলি, বাংলাদেশে না, পৃথিবীতে এখন যে অবস্থা, বাস্তবতা, এই বাস্তবতায় পৃথিবীর কোনো দেশে, বাংলাদেশে তো নয়, সরকারের একার পক্ষে সংবাদপত্রের স্বাধীনতা, সাংবাদিকদের আপনার রুটি রুজি, সাংবাদিকদের বেতনের স্ট্রাকচার, এগুলো, সাংবাদিকদের নিরাপত্তা, সব কিছু এককভাবে ঠিক করা একেবারেই অসম্ভব। এই জন্যই অসম্ভব, অনেকগুলি স্টেক হোল্ডার এখানে আছে। এখানে একটা বড় ধরনের স্টেক হোল্ডার হচ্ছে প্রাইভেট সেক্টরের মালিকরা। তাদেরকেও তো সেই নিশ্চয়তা দিতে হবে। তারা কি অনেক জায়গায়, আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে অনেক জায়গায় তাদের সঠিক বেতনও তো হয় না।
একদম। তাদের ওয়েস্ট বোর্ড পায় না, সরকার মনে করেন একটা ওয়েস্ট বোর্ড দিয়ে দেয়। আপনি কি জানেন আমরা এখন 9 ওয়েস্ট বোর্ডের আন্ডারে আছি? বাংলাদেশের কয়টা মিডিয়া হাউস আপনি বলেন? একটাও নাই। আছে, কয়েকটাতে আছে, না আছে, ও দুই আমার চারটা হাউসেই দেখা- আছে, না দুই আমি চারটা বলছি না দেখা দুই আছে। চারটাতে আছে, আমি বলছি যে দুই চারটাতে আছে, কিন্তু আমাদের মিডিয়ার কি অভাব আছে? তাহলে আমরা যে এই সাংবাদিকদের, তাহলে কি আমরা বঞ্চিত হচ্ছি না? তাহলে তাহলে এই দায়টা কার? তাহলে আমার কথাটা হচ্ছে যে এই যে আজকে আমি যে সকালবেলা যে প্রোগ্রামটাতে গিয়েছিলাম বিশ্ব মুক্ত গণমাধ্যম, সেখানে আমি তথ্যমন্ত্রীকে একটা বক্তব্য দিতে শুনেছি, যেটা আপনারা হয়তো বাই দিস টাইম দেখেছেন। উনি বলেছেন যে এখন বর্তমানের বিশ্বের যে বাস্তবতা, বাংলাদেশের এই বাস্তবতায় সরকার একটা স্টেক হোল্ডার, দেয়ার আর আদার স্টেক হোল্ডার্স, এবং সব স্টেক হোল্ডার্সরা যদি বসে এটা আমরা রোড ম্যাপ করতে পারি, তাহলে অনেক কিছু সমাধান করা সম্ভব। কিন্তু আমি কিন্তু এগ্রি করি এটাতে। আপনার যদি সরকার একটা জিনিস ঠিক করে দিল, মনে করেন আপনি মানে প্রাইভেট সেক্টরের একজন ওনার হিসেবে আপনি এটা মানলেন না, আপনি এটা সঠিকভাবে ফলো করলেন না, আপনার সেই কমিটমেন্ট নাই, তাহলে তো সরকার ইচ্ছা, তখন ওনার উপর যদি সরকার অন্য কোনো আইন বা কিছু দিয়ে যদি ওনাকে নিয়ন্ত্রণ করতে চায়, তাহলে তো আপনি তখন সরকারকে দোষারোপ করবেন। আবার একদম, জি। নিয়ন্ত্রণ করা আর রেগুলেট করা কিন্তু এক জিনিস না। রেগুলেশন কিন্তু দরকার আছে, অনেক নিয়ন্ত্রণ ধন্যবাদ করার কামালউদ্দিন দরকার নেই। সবুজ, আনিস আলমগীরকে ধন্যবাদ। প্রিয় দর্শক, যারা ইউসিবি টু দ্য পয়েন্টের আয়োজনে এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে আমাদের বর্তমান সরকারের কাছে অনেক প্রত্যাশা রয়েছে, সেই সাথে সরকারি গণমাধ্যমগুলো যেমন সত্যিকারের সংবাদটি জনগণের কাছে পৌঁছে দেওয়া উচিত, সেই সাথে একই সাথে কিন্তু বেসরকারি গণমাধ্যমগুলোর যারা মালিক আছেন বা যারা নিয়ন্ত্রণ করছেন, সেই সব কিছু ধরে ধরে যদি তারা কাজ করে, তাহলেই আসলে গণমাধ্যম স্বাধীন হবে। সেই প্রত্যাশা ইউসিবি টু দ্য পয়েন্টের আয়োজন থেকে বিদায় নিচ্ছি।